আমার কাছে যে কোনো একটা সেট এ আছে যার ভেক্টরগুলো হচ্ছে a1 a2 এভাবে করে এই n পর্যন্ত, এবং আমি জানি যে এটা হচ্ছে একটা বেসিস যে কোনো একটা সাবস্পেস v এর জন্য। এবং আমি এই ভিডিওতে দেখাতে চাই যে এই সেটের যদি nটি উপাদান থাকে অর্থাৎ n এলিমেন্টস থাকে, তাহলে যে কোনো সেট যেটার ব্যাপ্তি বা স্প্যান হচ্ছে v, তার nটি উপাদান থাকতে হবে। তাহলে আমি আমার প্রশ্নটাকে এখানে লিখে দিচ্ছি। যে কোনো স্প্যানিং বা ব্যাপ্তি করা সেট তার অবশ্যই থাকতে হবে অন্তত nটি উপাদান। মানে এটা বিভিন্নভাবে বলা যায় এই সেটে nটি ভেক্টর আছে। মানে আমি মূলত বলছি যে কোনো বেসিস সেটে যদি nটি উপাদান থাকে, তাহলে অন্য যে কোনো সেট যেটা v কে স্প্যান করবে তারও nটি উপাদান থাকতে হবে। তাহলে চলো আমরা এমন একটা সেট নিয়ে শুরু করি যেটার n সংখ্যক উপাদান নেই, এবং পরবর্তী দিকে দেখি এটা কোনো বাধার সম্মুখীন বা কন্ট্রাডিকশন পাই কিনা। তাহলে ধরি আমার কাছে যে কোনো একটা সেট আছে b, যার ভেক্টর গুলো হচ্ছে b1 b2 এভাবে করে পুরো bm পর্যন্ত। এবং এখানে আমরা জানি যে m n থেকে ছোট, অর্থাৎ আমার একটা সেট আছে যেটা আমাদের সেট a এর চেয়ে যার উপাদান কম। এখন তুমি যদি হঠাৎ করে কখনো এসে আমার কাছে বলো যে আমার কাছে এমন একটা সেট আছে যার উপাদান এই এর চেয়ে কম, অর্থাৎ যার উপাদান সংখ্যা এর চেয়ে কম, এবং এটা v কে স্প্যান করে, অর্থাৎ এটার ব্যাপ্তি v এর সমান, তাহলে আমি তোমাদেরকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকাবো, কারণ আমি বিশ্বাস করি যে সবুজ তথ্যটি সত্য। তাহলে আমি তখন তোমাকে বলবো যে তুমি বলছো যে তোমার সেটটা v কে স্প্যান করে, তাহলে চলো আমরা এটা নিয়ে কিছু কাজ করি। তাহলে এখন চলো আমরা একটা নতুন সেট নেই b1 প্রাইম। তুমি একটু পরেই বুঝবে যে আমি কেমন এরকম নাম দিচ্ছি, যেটা সমান হবে b এর সবগুলো উপাদান থাকবে এবং এর সাথে যোগ হবে a1 ভেক্টরটি। তাহলে আমরা পাচ্ছি a1 এবং b এর বাকি উপাদানগুলি, অর্থাৎ b1 b2 এভাবে করে পুরো bm পর্যন্ত। এখন আমরা দুজনে একমত হব যে এই সেটটি রৈখিকভাবে নির্ভরশীল বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন আমি এটা কেন বলছি, কারণ আমরা জানি যে যদি যে কোনো একটা উপাদান অন্য উপাদানগুলোর লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তির মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে আমরা সেটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলি। তাহলে আমরা আমাদের যে a1 ভেক্টরটা, এটা a এর সেটের সদস্য এবং a যদি b এর বেসিস হয়, আমরা জানি যে বেসিসের যে কোনো উপাদান আমাদের সাবস্পেসের সদস্য। এখন মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা তোমরা এটাকে এভাবে দেখাতে পারো যে এই সেটটা যদি v এর বেসিস হয়, তাহলে এটা v কে স্প্যান করবে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে এদের যাবতীয় লিনিয়ার কম্বিনেশনগুলি v এর মধ্যে অবস্থিত। এখন তুমি যদি এদের কোনো লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ তুমি যদি এর সহগকে শূন্য করে দাও এবং বাকিগুলো, আচ্ছা না দুঃখিত, তুমি যদি a1 এর সহগ ধরো 1, তাহলে বাকিগুলো হয়ে যাবে শূন্য। তার মানে আমরা বলতে পারি যে a1 আমাদের সাবস্পেস v এর সদস্য। তাহলে a1 যদি v এর সদস্য হয় এবং এই পুরো জিনিসগুলো যদি b এর মানগুলো যদি v এর স্প্যান হয়, তার মানে এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে v এর যে কোনো উপাদানকে প্রকাশ করা যাওয়া উচিত। এটা সংজ্ঞাগতভাবে সত্য। অর্থাৎ তুমি এই b গুলোর যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিয়ে a1 গঠন করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে a1 সমান হচ্ছে d1, d1 হচ্ছে এখানে ধ্রুবক, তাহলে d1 গুণ b1 যোগ d2 গুণ b2 এভাবে করে পুরো dm গুণ bm পর্যন্ত। এবং এখানে যে কোনো একটা মান অশূন্য হতে হবে, কারণ আমরা জানি যে a একটা অশূন্য মান, কারণ এখানে a হচ্ছে এই সাবস্পেসের সদস্য, এবং a যদি শূন্য ভেক্টর হতো তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো না এবং এটা একটা সাবস্পেস হতো না। তাহলে আমরা বলতে পারছি যে a এর মান হচ্ছে অশূন্য, সুতরাং এখানে একটা যে কোনো মান অশূন্য হতে হবে, অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটা অশূন্য হতে হবে। এবং চলো আমরা তর্কের খাতিরে ধরে নেই যে dj, যেটা হচ্ছে আমাদের bj এর সহগ, সেটা হচ্ছে শূন্য নয়, অর্থাৎ সেটা শূন্যের সমান নয়। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই dj এবং bj এর জন্য সমাধান করতে পারি। আমরা ধরে নিচ্ছি এখানে মাঝামাঝি কোথাও একটা এই dj bj আছে এবং এর সাথে যোগ বিয়োগ আর অন্যান্য উপাদান আছে। আমরা এখন এটার জন্য সমাধান করতে পারি। আমরা যদি উভয় পক্ষ থেকে dj bj বিয়োগ করে দিই এবং তারপরে সেটাকে মাইনাস dj দিয়ে ভাগ করতে পারি এবং এই মাইনাস একে আমরা এপাশে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কি পাই? আমি জানি এখানে অনেক কিছু হিসাব করতে হবে, কিন্তু এটা খুব সহজ বীজগণিত, সুতরাং এটা আমরা পারবো আশা করি। তাহলে চলো এটাকে আমরা এইভাবে গুছিয়ে লিখি। আমরা এখানে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে bj সমান হচ্ছে, bj সমান হবে 1, আচ্ছা না দুঃখিত, এটা সমান হবে -1 ভাগ dj গুণ হবে, আমরা উভয় পক্ষ থেকে a কে মাইনাস করেছি সুতরাং -a1, যোগ হবে এখানের এই সব উপাদানগুলি d1 b1, যোগ এভাবে যেতে থাকবো আমরা, কিন্তু এখানে একটা গ্যাপ থাকবে বা একটা ফাঁকা জায়গা থাকবে।
কারণ এখানে এই উপাদানটা ছিল। এভাবে করে পুরো যাবে ডিএম বিএম পর্যন্ত। আমি এখানে এত কিছু এই জন্যই করছি যে আমি তোমাদের দেখাতে চাচ্ছি যে আমরা অন্যান্য ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে a1 কে দেখাতে পারবো, এবং আমরা যদি এখানের কোনো একটা উপাদানের জন্য সমাধান করি তাহলে আমরা মানে অন্য বাকিগুলো এবং a1 এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা সেটাকে দেখাতে পারি। এবং এখন এখানে কি হয়ে যাচ্ছে, এই যে bj এটা কিন্তু এখন আমাদের অতিরিক্ত বা বাড়তি হয়ে গেল। কেন? কারণ আমাদের কাছে এখন যথেষ্ট যথেষ্ট ভেক্টর আছে যেটা দ্বারা আমরা v কে স্প্যান করতে পারবো। সুতরাং এই জিনিসটা যেটা, এটাকে চাইলে আমরা এখন এখান থেকে সরিয়ে দিতে পারি, অর্থাৎ এটাকে আমরা রিমুভ করতে পারি। লিখে দিচ্ছে এটা, সরিয়ে দিতে পারি এটাকে। তারপরেও এটা v কে স্প্যান করবে, এবং এটা আমি কেমনে বলতে পারি? কারণ এখন আমাদের আর v এর স্প্যান করার জন্য এটা দরকার নেই। আমাদের যদি এটা দরকার হতো আমরা বাকি b গুলা এবং a1 এর লিনিয়ার কম্বিনেশন নেওয়ার মাধ্যমে এই b কে আমরা গঠন করে ফেলতে পারি। সুতরাং এটার আমাদের দরকার নেই। তাহলে চলো আমরা এটাকে বাদ দিয়ে দিই এবং নতুন যে সেট হবে সেটার নাম দেই আমরা b1। এবং নোটেশনের খাতিরে চলো আমরা এটার নাম বদলে দেই, কারণ এটা একটু প্রচলিত ধারার বাইরে। কারণ তুমি কোথাও কখনো কোনো বইতে এভাবে লিখতে দেখবে না। কারণ আমার কাছে মনে হয় এভাবে করাটা বেশি সহজ, বারবার এগুলো নিয়ে কথা বলা থেকে। কারণ এখানে মূলত যে নামগুলো আমরা ব্যবহার করি এগুলো বিচ্ছিন্নভাবে নেয়া কিছু নাম। a1 b1 b2 bm এগুলো বিচ্ছিন্নভাবে নেয়া কিছু নাম। তাহলে চলো আমরা এখানে দুটোর নাম পরিবর্তন করে দিই একটা অপরটার সাথে, এটাকে সোয়াপ করা বলে। আমরা bj সমান বলবো b1 এবং b1 সমান বলবো bj। তাহলে আমি কি করলাম, আমি bj নিলাম, bj এর নাম দিলাম b1 এবং b1 এর নাম দিলাম bj। তার মানে নামটা সোয়াপ করার মাধ্যমে আমি এখন যেটা করছি, আমি এখন তাহলে আমার এই ভেক্টরের সেট থেকে b1 কে সরিয়ে ফেলবো। এবং এটাকে এভাবে বলে নিলাম কারণ b1 সরাবো এটা বলতে বেশ সহজ হয়। তাহলে আমরা এখন এই যে b1 কে সরানোর পর, অর্থাৎ bj যেটা নাম আমরা দিয়েছি b1, এটাকে সরানোর পর আমাদের যে নতুন সেটটা আমরা পাচ্ছি সেটার নাম দিলাম আমরা b1, এবং b1 সমান হচ্ছে ভেক্টর a1। এবং মনে রেখো আমরা b1 কে bj কে সরিয়েছি এবং ওটার নাম দিয়েছি b1 এবং b1 এর নাম দিয়েছি bj। সুতরাং এখন এই পরিস্থিতিতে আমাদের এই ভেক্টরের সেটটি দেখতে এরকম হবে। আচ্ছা, দাঁড়াও আমি অন্য রংটা ব্যবহার করি, b2। আচ্ছা, আমি একটা কথা বলি না ভালো, যেটা bj কিন্তু b1 হতে পারে এখানে, তাই না? এটা কিন্তু অসম্ভব না, কারণ এখানে বাকি উপাদানগুলোর মধ্যে অনেকগুলো অশূন্য উপাদান থাকতে পারে এবং যে কোনোটাকে আমরা bj ধরতে পারতাম। যাই হোক, আমরা এখানে তাহলে b1 নিয়েছি এবং এটাকে bj নাম দিয়েছি এবং b1 কে সরিয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে যাচ্ছে b3, এভাবে করে পুরো bm পর্যন্ত। এবং আমরা বলতে পারি যে এটা এখনো এটার স্প্যান হবে v, কারণ আমরা যেই ভেক্টরটাকে এখান থেকে বাদ দিয়েছি সেটা মানে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে সেটাকে আমরা গঠন করতে পারবো। সুতরাং আমরা বলতে পারি যে মানে এদের স্প্যান v হবে, অর্থাৎ মানে এরা v কে স্প্যান করবে। এখন চলো আমি আরেকটা নতুন ভেক্টরের সৃষ্টি করি। এটা আচ্ছা একটু ভিন্ন রং দিয়ে করি। নতুন ভেক্টর সৃষ্টি করি যেটার নাম দিব আমরা b2 প্রাইম। এবং এখন আমি যেটা করব, আমি আমাদের বেসিস ভেক্টর থেকে আরেকটি উপাদান নিব এবং সেটাকে এর মধ্যে দিয়ে দিব। তাহলে আমরা চলো দ্বিতীয় উপাদানটাই নেই, অর্থাৎ a2 কে নেই। তাহলে এখানে এটা হয়ে যাবে, আমি এটাকে এইভাবে লিখি। তাহলে b2 প্রাইম সমান হবে, আমি এখানে শুধু এটার সাথে a2 কে অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে a1 a2 এবং পরবর্তীতে যে বাকি সবগুলো, অর্থাৎ b1 দুঃখিত b2 b3 এভাবে করে bm পর্যন্ত। এটা এখনো অবশ্যই v কে স্প্যান করবে কারণ আমি এখানে শুধু একটা জিনিস যোগ করে দিয়েছি। এবং মনে রাখো এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু শুরুতে বলিনি যে এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, যে কোনোটাই হতে পারে। কিন্তু যখন আমরা এরকম একটা ভেক্টর যুক্ত করব তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ আমরা ধরে যে এখানে যে b1 এটা আমরা জানি এটা v কে স্প্যান করে, তাহলে এখানে যখন আমরা নতুন একটা কিছু ভেক্টর যুক্ত করি তখন আমরা জানি যে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমি নতুন ভেক্টরটাকে গঠন করতে পারবো। তার মানে এখানে এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটা বলতে পারি এভাবে যে a2 সমান হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট c1 গুণ a1 যোগ, আমরা এখানে অন্যান্য কনস্ট্যান্টের নাম ব্যবহার করতে পারি যেমন d1। আচ্ছা না, ধরো এটাকে এইভাবে লিখি, c2 b2 যোগ c3 b3 এভাবে করে cm bm পর্যন্ত। এখন আমি দাবি করব যে এদের যে কোনো একটা সহগ অশূন্য। সুতরাং আমরা বলবো যে ci সমান অশূন্য, অর্থাৎ যে কোনো একটা উপাদান শূন্য নয়। এবং আমি এটাও বলবো যে যে অশূন্য উপাদানটা থাকতে হবে সেটা এটার বাইরে থাকতে হবে, অর্থাৎ মানে এখানে যতগুলো বি আছে এই বি এর সাথে সহগগুলো তাদের মধ্যে থেকে একটাকে অশূন্য হতে হবে, বি এর সহগগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে অশূন্য হতে হবে। তো
তুমি এটাকে এভাবে ভাবতে পারো, যদি সব মানে এই বি এর সবগুলো সহগ শূন্য হতো, তার মানে বি এর মানগুলো শূন্য হতো, তার মানে কি হতো, এ ওয়ান সমান হতো যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ এ ওয়ান, অর্থাৎ এ টু কে আমরা এ ওয়ান এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারি। এবং আমরা জানি এটা সম্ভব না, কারণ তারা দুজনেই একই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে এসেছে। আমরা উপরে গেলে দেখতে পারবো এরা হচ্ছে এই বেসিসের সদস্য, এবং বেসিস মানেই হচ্ছে এরা মানে ভি কে স্প্যান করে এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এরা এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিসের সদস্য, সুতরাং আমরা জানি যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সুতরাং আমরা বলতে পারি যে এ টু এই বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাবে না। এবং যেহেতু আমরা এই জিনিসটা জানি, সুতরাং আমরা বলতে পারি যে বি এর সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে তাদের মধ্যে যে কোনো একটাকে অশূন্য হতে হবে। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি মাঝখানে কোনো একটি উপাদান আছে, ধরলাম সি জে বি জে, এটা আগেরটা থেকে ভিন্ন, সি জে বি জে এটা অশূন্য, এবং আমরা জানি যে এখানে কোনো একটা জিনিসকে অশূন্য হতে হবে, তাই না? কারণ যদি সবগুলো শূন্য হয়ে যেত তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম যে এটা এটার একটা স্কেলার গুণিতক। এখন তাহলে আমরা আগে যা করেছি তাই করব। সুতরাং আমরা এখানে ধরে নিচ্ছি যে এই উপাদানটা এখানে কোথাও আছে। আচ্ছা, একটু ভুল, একটু ঠিক করে লিখে, এটা সি জে বি জে এখানে কোথাও আছে। তাহলে আমরা এখানে বলছি যে এই উপাদানটা অশূন্য। সুতরাং আমরা এখন আমাদের বীজ এর জন্য সমাধান করতে পারি, এবং আমরা সেটা সমান পাবো মাইনাস এক ভাগ সি জে গুণ মাইনাস এ টু যোগ হবে সি ওয়ান এ ওয়ান, এভাবে করে সি এম বি এম পর্যন্ত। তাহলে আমাদের এখানে একটা বীজ আছে যেটা আমাদেরকে আমরা এ টু সহ বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারছি। তাহলে চলো আগের বারের মতোই, এটা যেহেতু এখন বাড়তি হয়ে গেছে এটাকে আমরা এখান থেকে বার করে ফেলি। এটাকে এখান থেকে সরিয়ে ফেলার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এটা নামটা পরিবর্তন করে দিব। এবং নামটা কেন পরিবর্তন করব, কেবলমাত্র নোটেশনের সহজীকরণের জন্য। তাহলে এবার আমি করব বিজে সমান বি টু, অর্থাৎ এবং বি টু সমান বিজে, আমি শুধু নামগুলোকে বদলে দিচ্ছি। তাহলে আমরা আমরা নতুন করে যেটাকে বি টু বলছি সেটাকে সরিয়ে দেব, এবং যেটাকে আমরা জানি যে আমাদের এখানে সবগুলো এবং এ টু এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে এটাকে আমরা প্রকাশ করতে পারি, সুতরাং এই বি টু কে আমরা এখান থেকে সরিয়ে দিব। তাহলে এখন সেটার আমরা নাম দিব, মানে নতুন যেটা আমরা পাবো, অর্থাৎ এই বি টু কে এখান থেকে সরিয়ে আমরা যে নতুন সেটটা পাবো, আমি সেই সেটটার নাম দিলাম বি টু, এবং এটা সমান হবে এ ওয়ান এ টু এবং বি এর বাকি যা রয়েছে তা, অর্থাৎ বি থ্রি বি ফোর, এভাবে করে পুরো বিএম পর্যন্ত। তাহলে যদিও এখান থেকে একটা বি ভেক্টর কমে গেছে, কিন্তু তারপরেও আমরা এটা বলবো যে এটা আমাদের ভি কে স্প্যান করবে। কেন? কারণ আমরা বি কে সরিয়ে ফেলার, যেটাকে আমরা সরিয়ে ফেলেছি সেটাকে আমরা এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারি, সুতরাং এটা এখনো ভি কে স্প্যান করবে। আমি আবারও বলছি, আমরা ওই ভেক্টরটাকে এখন যে ভেক্টরগুলো রয়েছে তাদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারতাম, সুতরাং ওই ভেক্টরটা আমাদের দরকার ছিল না, এটা এখনো ভি কে স্প্যান করবে। এখন এই যে পদ্ধতিটি, আমি আমি যদি চাই আমি এটা মানে চালিয়ে যেতে পারি, মানে এখানে আমি এখন একটা এ থ্রি অ্যাড করতে পারি। আমরা ধরে আমরা নতুন ইয়েটা হচ্ছে বি থ্রি প্রাইম, যেটা সমান হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এবং বাকি বি যেগুলো আছে, অর্থাৎ বি থ্রি বি ফোর, এভাবে করে পুরো বি এম পর্যন্ত। এবং আমি আবার বলতে পারি যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ এই জিনিসটা ভি কে স্প্যান করে, সুতরাং এটা বাদেই সবগুলো ভি কে স্প্যান করে, সুতরাং এই জিনিসটা আমরা বাকিগুলো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সুতরাং আমরা বলতে পারি এ থ্রি সমান হচ্ছে সি ওয়ান এ ওয়ান যোগ সি টু এ টু যোগ সি থ্রি বি থ্রি, এভাবে করে সি এম বি এম পর্যন্ত। এবং আমরা জানি যে বি এর সাথে যে সহগগুলো আছে সেই সহগগুলোর যে কোনো একটাকে অশূন্য হতে হবে, কারণ বি এর সহগগুলো যদি শূন্য হয় তাহলে আমরা বলবো যে এ থ্রি হচ্ছে এ ওয়ান এবং এ টু এর লিনিয়ার কম্বিনেশন, তাই না? তখন এটাই বলতে হবে আমাদেরকে, এবং এটা সম্ভব না আমরা জানি, কারণ এ টার্মগুলো এসেছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে। এবং তুমি একই পদ্ধতি এখানে অনুসরণ করতে পারো, তুমি আবার এখানে একটা এটার জন্য সমাধান করতে পারো, অর্থাৎ এটা ধরি সি জে বি জে, এটা একটা ধরি, এটা একটা অশূন্য উপাদান। তারপরে আমরা বীজ এর জন্য সমাধান করতে পারি। তারপর আমি যেটা করছিলাম এতক্ষণ, যে নাম পরিবর্তন করছিলাম, বিজে কে বি থ্রি বলবো এবং বি থ্রি কে বিজে বলবো। তারপর আমি করবো কি, আমি বি থ্রি কে সরিয়ে দিব, এবং তারপরে আমি যে সেটটি পাবো সেটি হচ্ছে বি থ্রি, যেটা সমান হবে এ ওয়ান এ টু এ থ্রি, তারপর বি ফোর, এভাবে করে পুরো বি এম পর্যন্ত। এবং এটা এখনো ভি কে স্প্যান করবে। এবং আমি যদি এই পদ্ধতি অনুসরণ করেই যাই তাহলে কি হবে, মানে এই পদ্ধতি যদি আমি চালিয়ে যেতে থাকি তাহলে ফলাফল কি হবে? অর্থাৎ আমি যদি বারবার 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 করতে থাকি তাহলে আমি কি পাবো? আমি এক সময়
সবগুলো বি উপাদানকে এখান থেকে সরিয়ে ফেলবো, তাই না? তখন আমার কাছে একটা সেট থাকবে যেটা নাম দিচ্ছি বিএম, এবং এটা দেখতে এরকম হবে। আমি এখানে সব বি গুলোকে এ দ্বারা প্রতিস্থাপন করে দিব, অর্থাৎ এরকম প্রতিস্থাপন করার পরে আমি এরকম পাবো A1, A2, A3 এভাবে করে পুরো AM পর্যন্ত। এবং তুমি এটা সবসময় করতে পারো, সংখ্যাগতভাবে এটা তুমি সবসময় করতে পারো। এবং এতক্ষণ আমরা যেভাবে করে আসছিলাম সেভাবেই আমরা বলে দিতে পারি এই জিনিসটা ভি কে স্প্যান করবে। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে মূলত আমরা শুরু করেছিলাম বি সেট দিয়ে, যেটার স্প্যান ছিল ভি এবং যেটা এম এম সংখ্যক উপাদান ছিল, যেখানে এম ছিল এন থেকে ছোট। তার মানে আমাদের সবসময় যথেষ্ট পরিমাণ এই উপাদান ছিল এই কাজগুলো করার জন্য। এবং সেভাবে করতে করতে আমরা পেয়ে গেছি যে এই জিনিসটা ভি কে স্প্যান করে। তবে আমরা যেটা আগেই বলে দিয়েছিলাম যে এ আমাদের একটা সেট আছে যেটার উপাদানগুলো হচ্ছে A1, A2, হবে AM, তারপরে হবে AM যোগ, আচ্ছা AM এর সাথে কত যোগ করবে এটা আসলে আমি ঠিক জানি না, মানে AM আর AN এর মাঝে কতগুলো উপাদান এটা আসলে আমরা কল্পনা করে নিচ্ছি। সুতরাং আমরা এটাকে এইভাবে লিখে দিই যেটা পুরো AN পর্যন্ত যাবে, যেখানে n হচ্ছে m এর চেয়ে বড়, এবং আমরা যখন এটা b এর সাপেক্ষে বলবো তখন বলবো m n এর চেয়ে ছোট। এটা আসলে একই জিনিস, এটা বোঝায় b একটা ছোট সেট। তাহলে আমরা বলছি যে এই জিনিসটা v কে স্প্যান করে, এবং আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে এই জিনিসটা এটা হচ্ছে v এর বেসিস, তাই না? আমরা শুরুতেই এটা বলে শুরু করেছিলাম যে এই জিনিসটা হচ্ছে বেসিস ফর v, মানে v এর বেসিস। এবং বেসিস মানে দুটো জিনিস বোঝায়, অর্থাৎ এটা v কে স্প্যান করবে এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের কাছে এমন একটা সেট বি আছে যেটা এ থেকে ছোট, এবং আমরা বলছি যে আমরা এই এ উপাদানগুলো দিয়ে বি উপাদানগুলোকে রিপ্লেস করে আমরা যেটা পাচ্ছি সেটাও ভি কে স্প্যান করে। মানে আমরা ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা ভি কে স্প্যান করে। এখন মানে এটা তো এর একটা সাবসেট, তাই না? এখন এর একটা সাবসেট যদি মানে ভি কে স্প্যান করে, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? এটা কি তখন এরকম বোঝাবে না যে এ এন কে আমরা এইগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারি? তার মানে এটা বোঝাবে যে এই জিনিসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন আমাদের প্রথম শর্তের সাথে, যে এ হচ্ছে ভি এর একটা বেসিস এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমরা এখানে দেখাতে পারছি যে আমরা যদি এরকম বলি যে কোনো ছোট একটা সেট আছে যেটা একই জিনিসকে স্প্যান করে, তার মানে এটা আমাদেরকে বলে দিবে যে এ হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদিও আমরা শুরুতে বলেছিলাম এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন আমাদের দ্বিমত বা কন্ট্রাডিকশনে পৌঁছে গেছি। আমরা এখন বলতে পারবো যে এমন কোনো এমন কোনো কিছু থাকতে পারে না, অর্থাৎ দেয়ার ক্যানট বি, এখানে এমন কোনো স্প্যানিং সেট বি থাকতে পারবে না, এমন কোনো স্প্যানিং সেট বি থাকতে পারবে না যে বি এর উপাদান সংখ্যা এ থেকে কম হবে, অর্থাৎ বি হ্যাজ স্মলার এলিমেন্টস দেন এ, অর্থাৎ বি এর উপাদান সংখ্যা এ থেকে কম হবে। এবং এটা বেশ কার্যকরী একটা ফলাফল, কারণ এখন যদি তোমার কাছে কেউ এসে বলে, মানে আমি যদি ধরো তোমার কাছে এসে বলি যে আমি একটা সেট এক্স পেয়েছি, একটা সেট এক্স যেটা আমাদের সাবস্পেস ভি কে স্প্যান করে, অর্থাৎ স্প্যানস সাবস্পেস ভি, এবং এক্স এর উপাদান সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ এক্স হ্যাজ 5 এলিমেন্টস। তাহলে তুমি বলতে পারবে যে এমন কোনো সেট থাকবে না যেটার উপাদান সংখ্যা 5 এর কম হবে। তার চেয়েও ভালো হয় আমি যদি তোমাকে বলে দিই যে এক্স হচ্ছে ভি এর একটা বেসিস, এবং আমি যদি বলি তোমার এর 5টি উপাদান আছে, এবং আরেকটা সেট আছে ওয়াই যেটা ভি এর আরেকটা বেসিস। আমার হাতে লেখা আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে, আমি এটাকে আবার পরিষ্কার করে লিখি, মুছে ফেলি, এটা পরিষ্কার করে লিখবো আবার। ওয়াই ও ভি এর জন্য আরেকটা বেসিস, ওয়াই ও ভি এর আরেকটা বেসিস, এবং তুমি জানো যে ওয়াই এরও 5টি উপাদান থাকতে হবে, মানে 5টি উপাদান থাকতেই হবে। এবং এটা আমি কেমনে জানি? এটা আমি জানি কারণ মানে ওয়াই যদি একটা বেসিস হয়, তার মানে এটা অবশ্যই ভি কে স্প্যান করবে, এবং আমরা এটা প্রমাণ করেছি যে এটার 5টির কম উপাদান থাকতে পারবে না। অন্যভাবে আমরা বলতে পারি যে ওয়াই এর উপাদান সংখ্যা 5 থেকে বড় অথবা তার সমান হতে হবে। অন্যভাবে আমরা বলতে পারি যে ওয়াই যদি ভি এর একটা বেসিস হয় এবং এক্সও যদি ভি এর একটা বেসিস হয়, তাহলে এক্স এর উপাদান সংখ্যা অবশ্যই ওয়াই এর থেকে কম হতে হবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এটাকে এইভাবে লিখি, ওয়াই এর এলিমেন্ট বা উপাদান সংখ্যা বড় অথবা সমান হবে এক্স এর উপাদান সংখ্যা, কারণ মানে যেটা স্প্যান করে সেটার উপাদান সংখ্যা সবসময় বেশি হতে হয়।
তার মানে y এর উপাদান সংখ্যা বেশি অথবা অন্তত সমান হতে হবে x এর উপাদান সংখ্যার। x এর উপাদান সংখ্যার বেশি অথবা অন্তত সমান হতে হবে। আবার x যদি স্প্যানিং হয় এবং y যদি বেসিস হয়, তাহলে x এর উপাদান সংখ্যা y এর উপাদান সংখ্যার চেয়ে বেশি হতে হবে, কারণ আমরা এখানে বলেছি যে y হচ্ছে বেসিস, সুতরাং এটা হতে হবে। তার মানে আমরা আমরা বলতে পারি যে মানে এই উপরের তথ্যটা যদি y এর উপাদান সংখ্যা x এর চেয়ে বড় হতে হবে এবং x এর উপাদান সংখ্যা y এর চেয়ে বড় হতে হবে, এই দুটোই যদি একসাথে সত্যি হয়, তাহলে অবশ্যই আমরা এখানে এভাবে লিখতে পারি যে x এর উপাদান সংখ্যা অবশ্যই y এর উপাদান সংখ্যার সমান হতে হবে। x এর উপাদান সংখ্যা y এর উপাদান সংখ্যার সমান হতে হবে। এখন যেহেতু আমরা জানি যে যে কোনো ভেক্টর স্পেসের বেসিস হতে হবে, এটাকে ধরলাম সেট হচ্ছে x। আচ্ছা না, আমাদের আগের উদাহরণে যে অর্থাৎ a এবং এর উপাদান হচ্ছে a1 a2 এভাবে করে an পর্যন্ত। এবং আমরা বলতে পারি যে যে কোনো বেসিস মানে v এর জন্য যে কোনো বেসিস তাদের সবারই সমান সংখ্যক উপাদান থাকবে। তাহলে এখন আমরা এখানে একটা নতুন শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মাত্রা বা ডিমেনশন। ডিমেনশন, v এর ডিমেনশন, এটাকে এভাবেও লেখা হয় অনেক সময়, v এর ডিমেনশন সমান হচ্ছে বেসিস v এর উপাদান সংখ্যার সমান। বেসিস v এর উপাদান সংখ্যার সমান, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ এনি বেসিস অফ v। এবং আমি এই ভিডিওর মাধ্যমে এটাই দেখিয়েছি যে v এর সবগুলো বেসিসেরই সমান সংখ্যক উপাদান থাকে, সুতরাং এটা ভালোভাবে সংজ্ঞায়িত। অর্থাৎ তোমার যদি দুটি বেসিস থাকে, তার একটা 5টা উপাদান এবং একটা 6টা উপাদান এরকম হতে পারবে না, তাদের অবশ্যই সমান সংখ্যক উপাদান থাকতে হবে, যেন আমরা আমাদের মাত্রাকে সংজ্ঞায়িত করতে পারি।